গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। স্মরণীয় এবং বরণীয় যে মানুষটি সমুদ্র হিমাচলের মানুষকে একত্রিত করেছিলেন, যিনি হিংসা, দেশ, জাতি, ধর্মের ঊর্ধ্বে উঠে অহিংসাকে আমাদের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি আর কেউ নন। তিনি আমাদের জাতির জনক, তিনি আমাদের সকলের প্রিয় মহাত্মা গান্ধীজি। আজ ২রা অক্টোবর, তার শুভ জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব একটি বিশেষ অনুষ্ঠান। জাতির জনক মহাত্মা গান্ধীজি। তাঁর কথা স্মরণ রেখেই কবি সুকান্ত ভট্টাচার্য তাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখেছিলেন মহাত্মাজির প্রতি। ৪০ কোটি জনতার জানি আমিও যে একজন, হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবনে শুভক্ষণ এসেছে, তখনই মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি, রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজি। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, এ মৃতদেহের বাধা ঠেলে হব অজেয় রাজ্য পার। এসেছে বন্যা, এসেছে মৃত্যু, পরে যুদ্ধের ঝড়, মন্বন্তর রেখে গেছে তার পথে পথে স্বাক্ষর। প্রতি মুহূর্তে বুঝেছি এবার মুছে নেবে ইতিহাস, তবু উদ্দাম মৃত্যু আহত ফেলিনি দীর্ঘশ্বাস। নগর গ্রামের শ্মশানে শ্মশানে নিহিত অভিজ্ঞান, বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান। তাই তো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি, মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি। তোমাকে পেয়েছি অনেক মৃত্যু উত্তরণের শেষে, তোমাকে গড়ব প্রাচীর ধ্বংস বিকীর্ণ এই দেশে। দিক দিগন্তে প্রসারিত হাতে তুমি যে পাঠালে ডাক, তাই তো আজকে গ্রামে ও নগরে স্পন্দিত লাখে লাখ। 1869 সালের ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে মাতা পুতলিবাইয়ের কোলে মোহনদাসের জন্ম। তারপর একে একে বিদ্যালয় ও কলেজ শিক্ষা নিয়ে পাড়ি দেন বিলেতে। আইন পাশ করে দেশে কিছুদিন আইন ব্যবসা করে একটি কোম্পানির উপদেষ্টা হয়ে আফ্রিকায় যান। সেখানেই শুরু হয় গণ আন্দোলনের হাতেখড়ি। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সেখানকার মানুষকে সংগঠিত করে প্রিটোরিয়া ও ডারবানে আন্দোলন গড়ে তোলেন। আফ্রিকার দীর্ঘ আন্দোলনের পর 1915 সালে দেশে ফিরে এসে যোগ দেন ভারতের জাতীয় কংগ্রেসে। কিছুদিনের মধ্যেই তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি কংগ্রেসের নেতৃত্বে চলে আসেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন। অহিংস নীতি অবলম্বন করে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে থাকায় চরমপন্থীদের সাথে তার দূরত্ব তৈরি হতে থাকে। একদিকে দুর্ভিক্ষের মাঝে মানুষের সেবা, অন্যদিকে ব্রিটিশের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সংগঠিত করে গোটা দেশের মানুষকে সামিল করলেন। এই আন্দোলনের সময়ই চম্পারণে গ্রেপ্তার হন এবং বহু মানুষের সাথে তাকেও জেলে কাটাতে হয়। ইতিমধ্যে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন, পরে তা সবরমতী আশ্রম নামে পরিচিত হয়। তার লক্ষ্য ছিল দেশের মানুষের মধ্যে দেশীয় দ্রব্যের ওপর ভালোবাসা জাগানো, বিদেশি দ্রব্য বর্জন করে মানুষ যাতে দেশের উৎপাদিত বস্ত্র ও দ্রব্যাদি ব্যবহার করে সেই প্রচেষ্টা তিনি গ্রহণ করেছিলেন। চরকায় সুতো কেটে তৈরি হতে লাগলো দেশের মানুষের পরিধানের কাপড়। দেশের মেয়েরা রেশমি চুড়ি পরা বন্ধ করে দিলেন। গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে দিকে দিকে চরকায় সুতো তৈরি হতে লাগলো। পথে পথে যুবক যুবতী, পুরুষ মহিলা বিদেশি দ্রব্য বর্জনের আহ্বান জানিয়ে গেয়ে উঠলেন
কবি রজনীকান্ত সেনের গান। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। একদিকে ইংরেজির বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ আন্দোলন, অন্যদিকে চরমপন্থীদের আক্রমণে ইংরেজ সরকারের নাজেহাল অবস্থা। তাই অত্যাচার নেমে আসতে লাগলো নানাভাবে। লবণের ওপর কর বসিয়ে সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টিতে লবণ আইন প্রণয়ন করে একচেটিয়া লাভের ব্যবস্থা করল ইংরেজ সরকার। তার প্রতিবাদে গান্ধীজি 2 কিলোমিটার ব্যাপী মিছিল নিয়ে সবরমতী আশ্রম থেকে প্রায় 400 কিলোমিটার ডান্ডি অভিযান করলেন, যা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। লবণ আইন ভাঙার অপরাধে নেমে এলো নির্মম আক্রমণ। শতাধিক মানুষ ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হলেন। গান্ধীজি সহ প্রায় 60,000 ভারতীয়কে গ্রেপ্তার করা হলো। পরবর্তীতে গান্ধী আরোইন চুক্তির নিরিখে সমস্ত বন্দীর মুক্তি ঘটল। গান্ধীজি বুঝেছিলেন দেশের নিরক্ষর দরিদ্র শোষিত মানুষের জীবনযাত্রারও উন্নতি সাধন করা উচিত। অস্পৃশ্যতার মতো সামাজিক রোগ যা মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দিত, তা তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না। সমাজের ভেদভাব, উঁচু নিচু শ্রেণীর এই দেওয়াল ভাঙতেই হবে। উচ্চ বর্ণের মানুষেরা যাতে নিম্ন বর্গের মানুষদের ঘৃণা না করে, তাদের আপন করে নিতে পারে, তার জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছিলেন। তাই তিনি ওই সব নিচুতলার মানুষের বস্তিতে গিয়ে তাদের সাথে তাদের এলাকা স্বচ্ছ ও পরিষ্কার রাখার কাজ করতেন। তার সাথে সবার সমান অধিকারের জন্য চেতনা বৃদ্ধিতে প্রচারে নামলেন। সুস্থ সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া যায় তার জন্য সচেষ্ট হলেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার জন্মজয়ন্তীতে স্বচ্ছ ভারত গঠনে ভারত সরকার আজ প্রতিজ্ঞাবদ্ধ। গান্ধীজির কথায় মনিব যদি স্বচ্ছ সুন্দর পরিবেশে থাকে, তবে ভৃত্যকেও সেই পরিবেশে রাখা উচিত। ব্রিটিশ সরকারের হাত থেকে দেশকে শৃঙ্খলমুক্ত করতে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে থেকে তিনি ধারাবাহিকভাবে অসহযোগিতার আন্দোলন চালিয়ে গেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে দেশ থেকে বিতাড়নের উদ্দেশ্যে ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলনের। সমস্ত ধর্ম, বর্ণ ও জাতির মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠল। গর্জে উঠল আওয়াজ, ইংরেজ ভারত ছাড়ো। আন্দোলন ছড়িয়ে পড়ল দাবানলের মতো। আন্দোলনের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে ব্রিটিশ সরকার ভীত ও সন্ত্রস্ত হয়ে সাধারণ মানুষের উপর আরও অত্যাচার নামিয়ে আনল। সেই আন্দোলনকে আরও মুখর করতে দিকে দিকে শোনা গেল শৃঙ্খলমুক্ত করার স্লোগান ও গান। পথে পথে শোনা গেল দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গান। ঘন তমসাবৃত অম্বর ধরণী, গর্জে সিন্ধু চলিছে ধরণী। গভীর রাত্রি গাহিতে যাত্রী, ভেদিছে ঝঞ্ঝা উঠিছে সার। ঘন তমসাবৃত অম্বর ধরণী, গর্জে সিন্ধু চলিছে ধরণী। গভীর রাত্রি গাহিতে যাত্রী, বেরিতে ঝঞ্ঝা উঠিতে সার। ওঠ মা দেখ মা চাই, এই তো এসেছি আর চিন্তা নাই। জননী না কন্যা দীনা, ওঠ মা প্রদীপ্তিধার। বহু মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেলাম। তবে গান্ধীজি সহ অন্যান্য নেতৃবৃন্দের বাধাতেও ভারত বিভাজন রোধ করা গেল না। ভারত বিভাজিত হয়ে গঠিত হলো পাকিস্তান। দেশভাগের কথা শুনে গান্ধীজি বলেছিলেন যে
ভারতকে ভাগ করতে হলে তার শরীরের ওপর দিয়ে ভাগ করতে হবে। তবে শেষ রক্ষা হয়নি। দেশভাগের ফলে সাধারণ মানুষ চরম যন্ত্রণায় পড়লেন। স্বাধীনতার স্বাদ পেতে না পেতেই শুরু হলো ভায়ে ভায়ে হানাহানি। দিল্লিতে যখন স্বাধীন দেশের পতাকা তোলা হচ্ছে, তখন গান্ধীজি দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে শান্তি ফিরিয়ে আনতে সম্প্রীতির জন্য হাঁটছেন মিছিলে। কিন্তু স্বাধীনতার 1 বছর কাটতে না কাটতেই আততায়ীর গুলিতে জাতির জনকের জীবনদ্বীপ নির্বাপিত হলো। তবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে স্বচ্ছ ভারত প্রকল্প সফল করতেই হবে। আমরা জানি গান্ধীজি নেই, কিন্তু সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন ও স্বচ্ছ ভারতের মধ্যেই তিনি সর্বত্র বিরাজ করবেন। আজ তার জন্মজয়ন্তীতে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান জাতির জনক মহাত্মা গান্ধীজি। ভাষ্য রচনায় ও গ্রন্থনায় দেবাশিস রায়চৌধুরী, ধারাভাষ্য ও কবিতা পাঠে দেবাশিস রায়চৌধুরী ও আইভি দে। গান্ধীজির জন্মদিনকে স্বচ্ছতা দিবস হিসেবে পালন করা হয়। ঠিক তেমনি এবছরেও 15ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা এই অভিযান পালন করা হচ্ছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হল ভারতবর্ষকে জঞ্জাল মুক্ত করা। স্বচ্ছ ভারত কী এবং এর লক্ষ্যটাই বা কী, সে বিষয়ে কথা বললেন শিলিগুড়ির শিক্ষিকা মিলি ভট্টাচার্য। 2014 সালে গৃহীত ভারত সরকার দ্বারা পরিচালিত একটি জাতীয় প্রকল্প হল স্বচ্ছ ভারত অভিযান। 2রা অক্টোবর রাজঘাটে এই গণ আন্দোলনের সূচনা হয়েছিল, যার আদর্শ অনুপ্রেরণায় তিনি হলেন জাতির জনক গান্ধীজি। 1930-এর দশকে নিজ হাতে তথাকথিত অন্তজ পরিবারগুলিতে যে স্বচ্ছতার অভিযান শুরু করেছিলেন গান্ধীজি, ভারতবর্ষকে এক পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে, আজ সেই স্বপ্ন আদর্শকেই পাথেয় করে স্বচ্ছতা অভিযান, ভারতবর্ষের জাতীয় প্রকল্প। আজ 2023 সালের 2রা অক্টোবর আমরা সমগ্র ভারতবাসী বদ্ধপরিকর মহাত্মাজির আদর্শ সমাজ চেতনাকে পাথেয় করে এগিয়ে যেতে। আজ আমরা হাঁটতে চাই সেই পথে, যে পথে চলেছেন সেই পথিক, পরনে খাটো ধুতি, হাতে লাঠি, চোখে চশমা, সেই আপাত সাধারণ অনন্য ব্যক্তিত্ব যার চোখ জুড়ে সমগ্র পল্লীনগরের ঐক্য সাধনের স্বপ্ন, যার বুক জুড়ে স্বচ্ছ ভারতের জোয়ার। আমরাও সেই স্বপ্নে আজ অবিচল। ইতিমধ্যেই স্কুল, কলেজ, লোকালয়ে স্বচ্ছতার বার্তা পৌঁছে গেছে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। মহাত্মা গান্ধীর এই সত্যের অন্বেষণ এবং এই সত্য উপলব্ধি আমাদের পথ দেখাচ্ছে অহরহ। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক পরিচ্ছন্নতা, পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের হাতিয়ার। নোংরা আবর্জনা, জমা জল বহু মারাত্মক ব্যাধির আতুর ঘর। তাই সুস্থ সবল পরমায়ু চাইতে গেলে গৃহ পরিবেশের সাথে সাথে শিক্ষায়তনের পরিবেশ, কর্মস্থলের পরিবেশ, রাস্তাঘাট, নদীর পাড়, স্টেশন চত্বর, বাসস্ট্যান্ড সবই স্বচ্ছ রাখা একান্ত আবশ্যক। একজন শিক্ষিকা হিসেবে আমি স্বচ্ছতার বিষয়ে ভীষণ স্পর্শকাতর ও সচেতন। বিদ্যালয় অঙ্গনে ডাস্টবিনের ব্যবহার, ওয়াশরুমে জলের সুবন্দোবস্ত এবং পড়ুয়াদের জল ব্যবহার করতে বাধ্য করা, শৌচের পর সাবান ব্যবহার করা, মিড ডে মিলের আগে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, যেখানে সেখানে থুতু কপ না ফেলা বাধ্যতামূলক। স্কুল তো সেকেন্ড হোম। ছাত্রছাত্রীরা যদি শৈশব থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস রপ্ত করে, তাহলে গৃহ পরিবেশ এবং লোকালয়ের পরিবেশও সুস্থ সুন্দর থাকে। করোনা ক্রান্তিকাল আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। সুস্থ থাকতে হলে প্রতিটা মানুষকেই স্বচ্ছ থাকতে হবে।
আজকের এই স্বচ্ছতা অভিযানের আমিও একজন সচেতন অভিযাত্রী। তবে শুধুমাত্র বাহ্যিক স্বচ্ছতা নয়, চরিত্রের পূর্ণ বিকাশের জন্য মানসিক স্বচ্ছতাও জরুরি। সৎ শিক্ষা, মূল্যবোধের চাষ, নিজ সংস্কৃতিতে বিশ্বাস, সৎ আচরণ এবং মাথা উঁচু করে বাঁচবার আত্ম অভিমান আমাদের ভারতবাসীকে সুস্থ পথে এগিয়ে নিয়ে যাবে। এই উপলব্ধির জাগরণ হোক সর্বত্র। স্বচ্ছতা আমাদের জীবনে কতটা জরুরি এবং কিভাবে আমরা সুস্থ জীবন কাটাতে পারব সে বিষয়ে আলোকপাত করলেন শিলিগুড়ির বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর সোমজিৎ চ্যাটার্জি। ऐनक पहने लाठी पकड़े चलते थे वो शान से। মুন্না ভাই হিন্দি ছবির থেকে আমাদের একটি খুব প্রিয় একটা পংক্তি, যেটা কিনা আমাদের ফাদার অফ দ্য নেশন মোহনদাস করমচাঁদ গান্ধীকে ডেডিকেট করা হয়েছে। আজ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী 2023-এ আমাদের গান্ধীজির বহু অবদানের সাথে একটি অবদান বারবার করে আমাদের মনে পড়ে, স্বচ্ছ ভারত অভিযান, যেটা 2014 সালে আমাদের ভারত সরকার থেকে আবার সেটাকে রিনোভেট করা হলো। তো এই স্বচ্ছ ভারত অভিযানে আমরা এখন দেখতে পাচ্ছি মানে ভারতবর্ষের গ্রাম শহর সব জায়গাকে ইনক্লুড করছে এই অভিযান। আগে যেরকম বলা হতো ভারতের যে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তাঘাট, সেইগুলো আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে এই অভিযানের মাধ্যম দিয়ে। যেরকম আমরা আগে বলতাম যে হয়তো বিদেশ খুব পরিষ্কার, সেখানে রাস্তায় কোনো ময়লা নেই, ইজিলি সেখানে রাস্তায় বসা যায়। হয়তো 2014 সাল থেকে এই স্বচ্ছ ভারত অভিযান চলতে চলতে আমাদের ভারতও একদিন বিদেশ বা সেই সুইজারল্যান্ডের স্ট্যান্ডার্ডে পৌঁছে যাবে, যেখানে আমরাও দেখব যে হ্যাঁ সত্যিকারে আমাদের দেশও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেখানে আমরা উইদাউট এনি কমপ্লিকেশন, উইদাউট এনি ডাউট আমরা সেখানে রাস্তাঘাটে বসতে পারছি, চলাফেরা করতে পারছি। তো আমি যে সেক্টর থেকে বিলং করি, মেডিকেল সেক্টর থেকে, তো সেখানে আমরা নিয়ত চেষ্টা করি যে হসপিটাল, তার ওয়ার্ডস, বাথরুম, ওয়াশরুম সমস্ত কিছু ক্লিন রাখার, ডিসইনফেক্ট রাখার, যাতে সেখান থেকে কোনো ক্রস কন্টামিনেশন না হয়, সেখান থেকে কোনো অসুখ ছড়িয়ে না পড়ে। তো যেরকম এটা শুধুমাত্র সরকারেরই দায়িত্ব নয়, আমাদের সমস্ত লোকের দায়িত্ব যে আমরাও সেই স্বচ্ছতাটাকে মেনটেন করে চলি। আমরা একটি চা খেয়ে যত্রতত্র সেই চায়ের কাপটা ছুঁড়ে না ফেলে দিই, সেটার জন্য প্রপার যে ডাস্টবিন রয়েছে সামনে, একটু এগিয়ে গিয়ে কষ্ট করে সেখানে ফেললাম, যেখানে সেখানে আমরা নোংরা করলাম না, থুতু ফেললাম না। তো সেই দিয়ে আমরা আমাদের পরিবেশকে, আমাদের স্বাস্থ্য দফতরের আন্ডারে যত রকম আমাদের হেলথ সেক্টর আছে, হেলথ নার্স হসপিটালস আছে, সেগুলোকে আমরা পরিষ্কার রাখতে পারি। শুধুমাত্র তাই নয়, নর্মাল রাস্তাঘাট, অফিসিয়ালস যে কোনো কিছু জিনিসকে আমরা সেই স্বচ্ছতার পরিপ্রেক্ষিতে পরিষ্কার রাখতে পারি। তো সেই জন্যে সরকারেরও যেরকম দায়বদ্ধতা রয়েছে, আমাদের নাগরিক হিসেবেও সেই একই দায়বদ্ধতা রয়েছে। এছাড়া শুধুমাত্র কোনো ইনস্টিটিউশনাল ক্লিননেস ছাড়াও আমাদের সেলফ ক্লিনলিনেস আমাদের খুব ইম্পর্টেন্ট। করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র কিছু কিছু সাধারণ প্রোটোকল, হাত ধোয়া, স্যানিটাইজেশন, এগুলোকে যদি আমরা মেনটেন করি, তো আমরা করোনার মতো ভয়ঙ্কর একটি অসুখকে আমরা রোধ করতে পারছিলাম, আটকাতে পারছিলাম সেই সময়। এবং শুধুমাত্র করোনাই নয়, আরও অনেক কন্টামিনেটেড ডিজিজ, ছোঁয়াচে রোগ রয়েছে, যেরকম টিউবারকুলোসিস রয়েছে, আমাদের ডায়রিয়া রয়েছে, আরও হেপাটাইটিস রয়েছে। তো এইগুলো অনেক অসুখ আছে যেগুলো আমরা সাধারণত একটু ক্লিনলিনেস নিজেরা মেনটেন করলে সেই অসুখগুলো স্প্রেড খুব আটকাতে পারি। যেরকম আমাদের একটি এখন বার্নিং প্রবলেম আমাদের ডেঙ্গু। সো সেই ডেঙ্গুতে আমরা যদি নিজেরা একটু কিছু প্রিকশন মেনটেন করি, যেরকম ধরুন জমা জল বাড়িতে না রাখি, যেখানে মশার লার্ভা গ্রো করতে পারে সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার রাখি, নিজেদের বাড়ির বাথরুম বলুন বা নিজেদের বাড়ির কর্নার্স বলুন, তাহলে আমরা কিন্তু এই ভয়ঙ্কর অসুখ থেকেও কিছুটা নিজেদেরকে বাঁচাতে পারবো। আর সেলফ ক্লিনলিনেস, যেরকম আমাদের প্রত্যেক দিনই সবাইকে কাজে বেরোতে হয়, বাজার যেতে হয়, নানান নিত্য নৈমিত্তিক কাজ করতে হয়। তো সেই কাজগুলো করে এসে আমরা যদি একটু সেলফ হাইজিন মেনটেন করি, ধরুন বাইরের জুতোটা ঘরের বাইরে রাখা,
সেটাকে তারপরে বাড়িতে এসে প্রপারলি হ্যান্ড ওয়াশ করা, শাওয়ার নেওয়া, পরিষ্কার থাকা, আমাদের বাড়ির বাথরুম বলুন, বাড়ির বেডরুম বলুন, সবগুলোকে রোজ প্রত্যেক দিন একটু পরিষ্কার রাখা, কি সপ্তাহে 3 দিন একটু ভালো করে পরিষ্কার করা, তাহলেও আমরা অনেক ইনফেকশাস অ্যান্ড কন্টাজিয়াস ডিজিজকে বা আটকাতে পারি। এবং তাছাড়াও আমরা আমাদের রাস্তাঘাট সমস্ত কিছুকে পরিষ্কার এবং স্বচ্ছ রাখতে পারি। তাহলে আবারও বলছি, এই গান্ধী জয়ন্তীতে সে ফাদার অফ দ্য নেশনের নাম করে বন্দে মেথাদম বন্দে মাতারম আমরা সবাই মিলে এই স্বচ্ছ ভারত প্রকল্পে এগিয়ে নিয়ে যাই, আমাদের দেশকে স্বচ্ছভাবে রোগমুক্তভাবে এগিয়ে নিয়ে যাই। স্বচ্ছ ভারত ও স্বচ্ছতা এ বিষয়ে আমরা অনেকটাই জানলাম। এক কথায় বলতে পারি, আমাদের সচেতনতাই সুস্থ জীবনের চাবিকাঠি। তবে মুখ্য বিষয় হল, যদি ভারতবর্ষকে জঞ্জালমুক্ত করতে হয়, তাহলে বছরের কোনো নির্দিষ্ট দিন হিসেবে এই প্রতিজ্ঞা না করে সারা বছরই আমাদেরকে সচেতন হয়ে নিজের নিজের বাসস্থানের চারপাশ এবং কাজের জায়গাগুলোর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে একদিন আমরা জঞ্জালমুক্ত ভারতবর্ষ দেখতে পাব। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ স্বচ্ছ ভারত ও স্বচ্ছতা এ নিয়ে কিছু কথা শুনলেন, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।